এইগুলা হইতেছে বাকশালী ডিম, বুঝছেন? বিএনপির বাসাত রাখিছে, বিএনপি তা দিচ্ছে এগুলাতে, এটা ফুটে বাকশালী চাও বাড়াবে। এবার বলেন, এই যে ভারত ঘাসার বাম এলিমেন্টগুলা কই থেকে বাইরে হইতেছে বিএনপির মধ্যে থেকে, আর প্রমিনেন্স পাইতেছে, এত মিডিয়া কভারেজ পাইতেছে, এইখানেই আছে বিএনপির আগাম নির্বাচনের দাবির প্রশ্ন। বিএনপির আগাম নির্বাচন এটা ইন্ডিয়ান গেম। বিএনপিকে তো জবাব দিতে হবে, কেন বিনা সিক্রি তাদের দাবির পক্ষে কথা বলে। বিএনপি যে নির্বাচন করিচ্ছে, এটা কি ঠিক কাজ হচ্ছে? তার আগে প্রফেসর ইউনূসের সরকারের সমালোচনা করে নিয়ে এটা বলার দরকার আছে, কারণ বিএনপির এই নির্বাচন করে সিক্কর পাড়ার পিছে প্রফেসর ইউনূসের সরকারের দায় আছে। তো কেন বিএনপি নির্বাচনের দাবি তুলতে পারতেছে সেটা আলাপ করা দরকার না? প্রফেসর ইউনূসের সরকার তো এমনিতে স্লো, এমন উদ্ভট ডিসিশন নিতেছে যে ডায়াপার পরে উপদেষ্টারা, পাবলিক বিরক্ত হইতেছে। দৃশ্যমান উন্নতি আছে কিন্তু তাও পাবলিক বিরক্ত হইতেছে। এই যে হাসিনা আমলে 400 টাকা কেজি কাঁচামরিচ খাওয়াইছিল না, এন্ড কাঁচামরিচ এখন কত 40 টাকা কেজি, তাও মানুষ বিরক্ত কেন? আমি বলছিলাম না যে ভ্যাট শূন্য করে দিতে হবে ওষুধে, নিত্য ব্যবহার্য ওষুধে, এমনভাবে নিত্য ব্যবহার্য ওষুধে কমাইতে হবে, আর লাইফস্টাইল ওষুধ মানে ভিটামিন মিনারেল প্রোবায়োটিক আর ধ্বজভঙ্গ সারানোর ওষুধ, এগুলোতে সরকারের ভ্যাট বাড়াই দিতে হবে, রাজস্ব যেন না কমে সরকারের। স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এই প্রস্তাব নিয়ে কাজ করতেছিল, আমার প্রস্তাব গ্রহণ করছিল, তাদের ধন্যবাদ জানাই। তালিকা ফাইনাল হয়ে যাওয়ার মাত্র 2 দিন আগে ওষুধের উপরে ভ্যাট বসাই দিল অর্থ মন্ত্রণালয়। এতে নাকি সমস্যা হবে না, অর্থমন্ত্রী কইছে। আরে সমস্যা হবে কি হবে না এটা তো আমরা বুঝি। জিজ্ঞাসছিলেন আমাদেরকে সালাউদ্দিন সাহেব, আপনি আমাদের মতামত নিয়েছিলেন, রাষ্ট্রে কি আপনার বাপের তালুকদারি যে ইচ্ছা হইলো ভ্যাট বাড়াইলাম? আপনারা গালাইছিলাম, এরে ওরে কমপ্লেন করেছিলেন। নূরজাহান আপা বলে যে তুমি গালাইবা না এখন থেকে বয়স্ক মানুষকে, আমি গালি দেওয়া বন্ধ করেছি উনার রিকোয়েস্টে। আর আপনাদের পাংখা গজাইছে। নূরজাহান আপা দেখেন, এবার দেখেন, আপনার কাছে তো আমি কমিটমেন্ট দিছিলাম গালি দিব না, দেখেন আপনার মন্ত্রণালয়কে খাইলো বাম্বু। পাবলিক এখন আপনারা গালাইতেছে যে আপনি বোধহয় ওষুধের দাম বাড়াইছেন। আচ্ছা সালাউদ্দিন সাহেব, ওষুধের উপরে ভ্যাট বাড়ানোর আগে আপনারা একবারের জন্য মনে হইল না যে আমি একটু স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে নিই? আমার সাথে আলাপ না করেন, আপনারা তো মানুষ বিলে মনে করেন না। হ্যাঁ বলেন, কার সাথে আলাপ করেছিলেন? আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি যত জ্ঞানী হন, যত পাস দেন, যত পিএইচডি করেন, আপনি তো হেলথের বুঝেন, কিছুই বুঝেন না আপনি। তো ডিসিশন কেন নিজে নিজে নেন? বুঝান তো সাউদ্দিন সাহেব, আপনি কথা কইবেন, স্টেক হোল্ডারদের সাথে কথা কইবেন, আমার সাথে কোন বা যার সাথে কোন কথা বলে কনভিন্স করবেন কেন আপনি ভ্যাট বাড়াইছেন ওষুধের উপরে। আমার সাথে কথা কইতে চাইলে মোস্ট ওয়েলকাম, আগে কনভিন্স করবেন, তারপরে ওষুধের উপরে ভ্যাট বাড়াইবেন। আমি বলে আগুন জ্বালাই দেবো, জান কালা কালা করে দেবো আপনার। আমি প্যারিসে থাকলেও ঢাকার রাস্তায় আমি লাখো জনতা নামাইতে পারবো। ওষুধের উপরে ভ্যাট বন্ধ, ফুল স্টপ, 1 পয়সা ভ্যাট বাড়াবেন না। এবার আসেন বিএনপির নির্বাচনের প্রশ্ন। আচ্ছা বিএনপি ভাইরা, আপনারা যে নির্বাচন করছেন, দেশে চালাইতে পারবেন না, টাকা নাই তো। আর আপনারা কি তৈরি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য? আপনার ছায়ামন্ত্রী সভা কই? রাষ্ট্রপ্রধান কে হবে? এইসব কি দেশবাসীর জানা উচিত না? এই যে 5 মাসে বেশি গেল, এই সময় অন্তঃসার শূন্য বক্তিমা ছাড়া আর কি দিচ্ছেন? সরকারের নাকি সাহায্য করবেন, কি ভালো সাহায্য করেছেন? এই যে ইন্ডিয়ান ডিসইনফরমেশন ক্যাম্পেইন কিছু করেছেন, এটার মোকাবেলা দল হিসেবে তো আপনার সক্ষমতা দেখতে চাই আমরা। আপনাদের তো খাইয়া ফেলবে ইন্ডিয়া। এখন ভাবিছেন ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন, ইন্ডিয়া ঝামেলা দিবে না। যেই মাত্র একটা স্বাধীন নীতির বাস্তবায়ন করতে যাইবেন, তখন দেখবেন ওইসব প্রতিশ্রুতির চাঙ্গে তুইলা কোমর বেঁধে নামবে আপনার বিরুদ্ধে। এখন যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ইচ্ছা মতো চালাইয়া তার মন পাইবেন, পাবলিকে ছাড়বে, আপনাদেরকে ছাড়বে না। আপনাদের জনগণের শক্তির উপরে ভরসা করতে হবে। আওয়ামী লীগেরা বলতো হাসিনার আমলে কেন বিএনপির সমালোচনা করি না, আওয়ামী লীগের সমালোচনা করি। আমি সেই সময় কইছি বিএনপি ক্ষমতায় আসুক, আমি ঠিকই সমালোচনা করবো। জামাত তো ক্ষমতায় আসিচ্ছে না, তো আমার সমালোচনা করার দরকার কি? ও তো রাষ্ট্র ক্ষমতায় বসিচ্ছে না। কিছু মানুষ আছে যারা সবসময় সরকারি দল করে, আর আমি সবসময় বিরোধী দল করবো, কারণ রাজনৈতিক দলগুলো কখনোই জনগণের স্বার্থ রক্ষা করে না। আপনারাও করবেন না। আমাকে তো আমার জনগণের পক্ষে থাকতে হবে। শুনেন ভাইরা, বাংলাদেশের অসংখ্য সমস্যা, তার কোনো কুইক ফিক্স নাই। আপনার হাতে কোনো ম্যাজিক নাই, প্রফেসর ইউনূসের হাতেও কোনো ম্যাজিক নাই। আপনি ক্ষমতায় যাবেন আর অজনপ্রিয় হবেনই। জান লড়াই দিয়ে কাজ করলেও অজনপ্রিয় হবেন। প্রফেসর ইউনূসের সরকারি কি প্রমাণ না? কি বিশাল জনপ্রিয়তা নিয়ে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে ক্ষমতা নিল, আর বেড়াচেরা করে ফেললো কয়েক মাসের মধ্যেই। কেউ তো করাপশন করেনি, তারপরেও বেড়াচেরা করে ফেললো। কোনো করাপশনের অভিযোগ নাই। ইন্ডিয়া আপনাদেরকে দাঁড়াইতেই দেবে না রাষ্ট্র হিসাবে। এটাই ভারতের বাংলাদেশ নীতি। বাংলাদেশে ক্ষমতাবানরা তখনই জনপ্রিয় থাকতে পারবেন যখন আপনি ক্ষমতায় থেকেও সাধারণ নিম্নবিত্তের জীবন জড়াই ধরতে পারবেন, ওটা কাটাইতে পারবেন, সাধারণ মানুষের মধ্যে থাকবেন, সাধারণ মানুষের সাথে মিশবেন, খুব সাধারণ খাবেন, সাধারণ কাপড় পরবেন, আমজনতার সাথে মিশে যেতে পারবেন, তখনই আপনি জনপ্রিয় হবেন। আপনি যেটা পারবেন না, আপনি তো প্যাপু বাসি বাজায় গাড়ি নিয়ে যাবেন, গাড়ি ছাড়া চলবে না, পিছে গার্ড থাকবে, মন্ত্রীর বাসা ছাড়া থাকতে পারবেন না।
তাই আপনাদের ব্যাপক একটা ইউনিটির মধ্যে দিয়ে যাইতে হবে, আর ভরসা করতে হবে বাংলাদেশের জনগণের উপরে। ইউটিউবারদের উপরে চড়া হয়ে লাভ নাই। হ্যাঁ, ইউটিউবাররা আমজনতার আরও বেশি পছন্দের মানুষ হইয়া উঠতে থাকবে, এইটা ঠেকাইতে পারবেন না। হুদাই ট্রাই করেন না, আপনার দলের বাম, আওয়ামী লীগ আর ৭২-এর সংবিধান আর ইন্ডিয়া প্রেমীদের ঠেকান। আপনাদের সাথে সম্পর্ক তাইলে রচিত হবে। আমরা তো জনগণের পক্ষ ছাড়বো না। আমরা এমপি মন্ত্রীও হইতে যাইতেছি না, আপনার ক্ষমতার স্টেকও নিতে যাইতেছি না। জনগণের কথা আমরা বলতেই থাকবো, আমরা জনগণের কণ্ঠস্বর হইয়া থাকবো। তারপরে একদিন দেখবেন এই জনতা আবার জাগিছে, আর সেই নবজাগ্রত জনতার পিছে পিছে আছে এই 2 পয়সার ইউটিউবাররা।